হুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সিনিয়র শিক্ষক রসায়ন, বান্দরবান কেন্দ্র পাবলিক স্কুল কলেজ। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণ আলোচনা করার জন্য। আমরা প্রথমেই অম্ল, ক্ষারক, লবণের অম্ল বা অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। তোমরা খুব ভালো করে জানো যে যারা ক্লাস 9-এ সায়েন্স পড়বে, বিশেষ করে সায়েন্স পড়বে, তাদের জন্য অষ্টম শ্রেণীর পরমাণুর গঠন, রাসায়নিক বিক্রিয়া, অম্ল, ক্ষারক ও লবণ, কেমিস্ট্রির এই অংশটা বা এই অধ্যায়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এর আগে আমরা পরমাণুর গঠন এবং রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি, আর এই ধারাবাহিকতা আজকে আমরা অম্ল, ক্ষারক ও লবণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি অম্ল বা অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। অম্ল বা অ্যাসিড, এটার সাথে তোমরা পুরোপুরি পরিচিত না হলেও মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে পরিচিত। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন বাসা বাড়িতে বিশেষ করে তোমাদের ভিনেগার বা সিরকা যেটাকে বলা হয়, আচার দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয়, সিরকা বা ভিনেগার, ওইটা একটা অ্যাসিড। এই যে অ্যাসিটিক অ্যাসিড, এটার 4-10% জলীয় দ্রবণটাকে বলা হয় ভিনেগার। এমনভাবে তোমরা যখন লেবু খাও, টমেটো খাও বা দই, আঙ্গুর, এরকম টক জাতীয় যেই ফলগুলা খাও, এই ফলগুলোর মধ্যে তোমার প্রত্যেকটাতে, টক জাতীয় ফলগুলোতে অ্যাসিড আছে এবং এগুলাকে বলা হয় জৈব অ্যাসিড। তোমাদের বইয়ে এটা আছে যে এগুলাকে বলা হয় কি জৈব অ্যাসিড। যেমন তোমার অ্যাসকর্বিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ, এটা অত্যাবশ্যকীয় শরীরের জন্য, কারণ ভিটামিন সি এটার মধ্যে, এটার অভাবে স্কার্বি রোগ হয়। তারপর তোমার আছে মেলিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, তেঁতুলে, দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড। এরকমভাবে অনেক অ্যাসিড তোমরা হয়তো জানো না বা জানতেও পারো, বাট প্রতিনিয়ত তোমরা খাচ্ছ বা দেখতেছ, ব্যবহার করতেছ। আর কিছু কিছু অ্যাসিড আছে যেগুলা খুবই তীব্র অ্যাসিড, এগুলাকে মূলত বলা হয় তোমার খনিজ অ্যাসিড বা অজৈব অ্যাসিড। আবার এগুলো খুব শক্তিশালী অ্যাসিড, এই যে বললাম তীব্র বা শক্তিশালী অ্যাসিড এগুলো। যেমন এই যে আমি কয়েকটা উদাহরণ লিখছি এখানে, দেখো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই যে কার্বনিক অ্যাসিড, তারপরে অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, কয়েকটা উদাহরণ লিখলাম। এখন অ্যাসিড কাকে বলে বা অ্যাসিড কি সেটা একটু আমরা জানি। আমি তো এত করে লিখলাম, ঠিক আছে, বাট অ্যাসিডটা কি সেটা জানতে হবে। অ্যাসিড হলো এমন একটা রাসায়নিক পদার্থ যার মধ্যে এক বা একাধিক, একটাও থাকতে পারে, একাধিক থাকতে পারে, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে এবং যা পানিতে বা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+ আয়ন দেয়। এই যে আমি এখানে লিখছি, দেখো এই যে H+ আয়ন বা প্রোটন বলা হয় এটাকে, বা হাইড্রোজেন আয়ন বলবো, হাইড্রোজেন আয়ন দেয় বা তৈরি হয় বা উৎপন্ন হয়, সেটা হচ্ছে কি অ্যাসিড। এই যে দেখো HCl, একই মানে অ্যাকোয়াস, একটা জলীয় দ্রবণ, এটা তোমার এখানে কি দিচ্ছে, কি উৎপন্ন করছে, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করছে। ঠিক সেম প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, এই যে এখানেও সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে একই অবস্থা, তারপর দেখো অ্যাসিটিক অ্যাসিড এটার ক্ষেত্রে, তারপরে দেখো কার্বনিক অ্যাসিড এটার ক্ষেত্রেও দেখো এই যে হাইড্রোজেন আয়ন দিচ্ছে। দেখো কোথাও কোথাও হাইড্রোজেন কিন্তু একটা আছে, আবার কোথাও কি আছে, দুটো আছে, এক বা একাধিক থাকবে। এখন লক্ষ্য করো, এই দুটো অ্যাসিডকে আমি একদিকে করলাম আর দুটাকে একদিকে করলাম। আমি এখানে একটা জিনিস লিখেছি, দেখো জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়, এই অ্যাসিডগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়। এবং এখানে কি লিখেছি একটা, এখানে কি লিখেছি দুইটা, এখানে এটা সম্পূর্ণ উৎপন্ন হয়ে যায়। এই কারণে এটাকে কি চিহ্ন একটা দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা জলীয় দ্রবণে, যে অ্যাসিডটা জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হবে, এটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। আর যে অ্যাসিডগুলো
জলীয় দ্রবণে তোমার আংশিক বিয়োজিত হবে, এগুলো হচ্ছে কি তোমার মৃদু বা দুর্বল অ্যাসিড আমরা বলি। বিশেষ করে জৈব অ্যাসিড যেগুলো আছে এগুলা, আর এগুলা মূলত হচ্ছে অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড। এখন দেখো এই যে জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, যেমন একটা তথ্য আমি তোমাদেরকে দিয়ে দেখো, এই যে এই 25°C তাপমাত্রায় এই যে অ্যাসিটিক অ্যাসিড যেটা আছে এটার 1000টি অণুর মধ্যে পানিতে মাত্র 4টে অণু বিয়োজিত হয়, আর বাকি 996টি অণু অবিয়োজিত অবস্থায় থাকে। তাহলে চিন্তা করছো যে এখানে আংশিক বিয়োজিত হয়, এগুলা দুর্বল অ্যাসিড, আর এগুলো হচ্ছে সবল বা শক্তিশালী অ্যাসিড। এখন এই জিনিসটা আমি তোমাদেরকে আলাদা একটু তথ্য দিলাম। এখন তোমাদের বইয়ের যে তথ্যগুলো আছে আমি এগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন অ্যাসিড সম্পর্কে তোমাদের যেটা দেওয়া আছে যে অ্যাসিডটা আমরা কোথা থেকে পাই, যেমন জৈব অ্যাসিডের কথা একটু আগে বললাম আমি, এগুলো বিভিন্ন ধরনের ফলমূল থেকে যে অ্যাসিডটা পাওয়া যায় এগুলো হচ্ছে কি জৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিড কোনগুলা তাও জানো, অ্যাসকর্বিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, তারপরে অবজালিক অ্যাসিড, হ্যাঁ এরকম ল্যাকটিক অ্যাসিড, যেগুলো এগুলো হচ্ছে কি জৈব অ্যাসিড। আর অজৈব বা খনিজ অ্যাসিড যেটা বলা হয়, যে তোমাদের বইয়ে আছে যে খনি থেকে বিভিন্ন খনি থেকে বা প্রকৃতিতে প্রাপ্ত বিভিন্ন খনি থেকে যে অ্যাসিডগুলোকে তৈরি করা হয় মূলত ওগুলো হচ্ছে কি খনিজ অ্যাসিড, এবং এগুলোকে অজৈব অ্যাসিডও বলা হয়। যেমন এই যে এইগুলা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপরে এই যে নাইট্রিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো এগুলা খুব শক্তিশালী এবং খুব তীব্র অ্যাসিড। এগুলাকে খাওয়া যায় না বা স্পর্শ করলেও তোমার মানে ক্ষতি করে এগুলা গায়ে লাগলেও তোমার অত্যন্ত ক্ষতিকর, ত্বকে লাগলে ক্ষতি হয় এগুলো হচ্ছে খুব তীব্র শক্তিশালী অ্যাসিড। আর এই অ্যাসিড যেগুলো আছে, যেগুলো ফলমূলে পাওয়া যায়, এই অ্যাসিডগুলো তুমি খেতে পারবে বা এগুলো খাওয়া যায়। এবার এখানে একটা জিনিস দেখো, এই যে H2CO3 কার্বনিক অ্যাসিড, এই অ্যাসিডটা কিন্তু মূলত অজৈব অ্যাসিড, কিন্তু এটা পানিতে আংশিক বিয়োজিত হয়, আর আংশিক বিয়োজিত হওয়ার কারণে এটা দুর্বল অ্যাসিডের মধ্যে পড়ে, বা এই জন্য এটাকে দুর্বল অ্যাসিড বলা হয়। এখন জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিডের কিছু ব্যবহার। এর আগে আমি তোমাদের একটা জিনিস বলি, যেমন অ্যাসিড তুমি চেনার উপায়টা কি, বা তুমি কিভাবে বুঝবে অ্যাসিড চিনতে গেলে দেখা গেছে যে অ্যাসিড না, শুধু অ্যাসিড এবং ক্ষার বা লবণ এগুলো চিনতে গেলে একটা জিনিস মনে লাগবে, সেটা হচ্ছে কি নির্দেশক ব্যবহার করতে হবে। আমি যদিও আজকে ক্ষারক বা লবণ নিয়ে আলোচনা করব না, অ্যাসিডের ধর্মগুলো আমি আগামী ক্লাসে আরেকটা ক্লাসে আলোচনা করবো, কারণ ধর্মগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো বুঝে সুন্দর আলোচনা করতে হবে। তো এই জন্য একটা জিনিস বলতেছি যে আমরা একটু আগে বলছি যে অ্যাসিড টক স্বাদযুক্ত যে ফলগুলো আছে এই ফলের মধ্যে অ্যাসিড পাওয়া যায়। তো টক স্বাদযুক্ত তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি যে অ্যাসিডের একটা ধর্ম, সেটা হচ্ছে অ্যাসিড টক স্বাদযুক্ত একটা। আরেকটা হচ্ছে কি যে অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করবে, মানে কি দেখো, এটা তুমি বাসায় সহজ পরীক্ষা করতে পারো। যেমন তুমি বাজার থেকে নীল লিটমাস পেপার একটা কিনে বা লিটমাস পেপার কিনে এনে তুমি যদি এটা লেবুর রস দাও, দেখবা নীল লিটমাস পেপার এটা লাল হয়ে যাবে, কিন্তু লাল লিটমাস পেপার হলে এটা রং পরিবর্তন হবে না। সেখান থেকে তুমি বুঝতে পারবে যে ওটা লেবুর রসটা যদি নীলের মধ্যে দেওয়ার পরে লাল হয় তাহলে নিশ্চিত এটা অ্যাসিড। এবার আরেকটা বিষয় আমি বলি যে তাহলে নির্দেশক জিনিসটা কি। নির্দেশকটা হচ্ছে যে সকল পদার্থগুলো তাদের নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে অন্য কোনো একটা অজানা পদার্থ বা বস্তু অম্ল নাকি ক্ষারক নাকি কোনোটাই নয় প্রকাশ করে বা বোঝায়, ওই পদার্থগুলোকে তোমার নির্দেশক বা ইন্ডিকেটর বলা হয়। যেমন লিটমাস পেপার একটু আগে বলে আসছেন, অথবা মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এরকম ফেনপথ্যালিন, আবার জবা ফুলের রস, এগুলো নির্দেশক। তো নির্দেশক জিনিসটা ক্লিয়ার, যে আবারও আমি একটু রিপিট করি যে সকল রাসায়নিক পদার্থগুলো তাদের নিজেদের রং পরিবর্তন করে অন্য কোনো একটা বস্তু অম্ল নাকি ক্ষার নাকি
তোমার কোনোটাই নয় প্রকাশ করে, সেটাকে বলা হয় কি নির্দেশক। বুঝছো? মানে নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে। অর্থাৎ লিটমাস পেপার যেমন নীল, যখন তুমি এটাতে লেবুর রস সারছো, এটা লাল হয়ে গেছে, তাহলে দেখো লিটমাস পেপারটা রং পরিবর্তন হয়েছে, অর্থাৎ তার রং পরিবর্তনের মাধ্যমে লেবুর রসটা কি অম্ল নাকি ক্ষার নাকি কোনটা নিয়ে প্রকাশ করছে, সেটা হচ্ছে কি নির্দেশক বা ইন্ডিকেটর। অর্থাৎ এখানে লিটমাস পেপারটা হচ্ছে নির্দেশক। এবার তুমি অ্যাসিডের বা আমরা অ্যাসিডের কিছু ব্যবহার সম্পর্কে, সামান্য একটু ব্যবহার সম্পর্কে জানবো। যদিও অ্যাসিডের ব্যবহারগুলো তোমাদের বইয়ে আছে, তোমরা তোমাদের বই থেকেও শিখে নিতে পারো। আরও ব্যবহার আছে, বাট বইয়ের মধ্যে কিছু যা আছে এগুলা তোমরা শিখলে মোটামুটি হয়ে যাবে। দৈনন্দিন জীবন এবং শিল্প কারখানায় কোথায় অ্যাসিডের ব্যবহার নাই এটা খুঁজে বের করে কঠিন। মানে দৈনন্দিন জীবন এবং শিল্প কারখানা প্রায় সব জায়গায় অ্যাসিডের ব্যবহার আছে। যেমন দৈনন্দিন জীবনে আমরা খাচ্ছি, এটা একটা উদাহরণ বললাম। আর যেগুলো তীব্র বা শক্তিশালী অ্যাসিড, এগুলো সম্পর্কে যদি বলি, আমি প্রথমে যদি সালফিউরিক অ্যাসিডের কথা বলি, বলা হচ্ছে যে কোনো একটি দেশ শিল্পে কতটা উন্নত বা শিল্পোন্নত ওই দেশটা, এটার মানদণ্ড বা এটা বিচার করা হয় সালফিউরিক অ্যাসিডের মানে ব্যবহারের উপরে। ওই দেশ কতটুকু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছে ওইটার উপরে হিসাব করা হয়। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিডের মানে ব্যবহার নাই কোথায়, এটা কত গুরুত্বপূর্ণ। তোমরা এই যে আইপিএস থেকে শুরু করে তারপরে গাড়ির ব্যাটারি, সৌরবিদ্যুৎ, এই সবগুলা ব্যাটারির মধ্যে কি ব্যবহার করা হচ্ছে, এই ব্যাটারির মধ্যে আছে সালফিউরিক অ্যাসিড। শুধু এখানেই শেষ না সালফিউরিক অ্যাসিডের ব্যবহার, এই যে সার কারখানা, তোমার কাগজ শিল্প, রেয়ন, তারপরে আরো অহরহ, এই যে তোমার প্রসাধনী, আমরা প্রসাধনী ব্যবহার করি, ওইখানে পর্যন্ত কি আছে অ্যাসিডের ব্যবহার আছে। আর সালফিউরিক অ্যাসিডের ব্যবহার বলে তো শেষই করা যাবে না। যেমন তোমার সালফিউরিক অ্যাসিডের ব্যবহার আমি কি বলি যে ডিটারজেন্ট, তারপরে নানা রকম খাদ্য, ওই নানা রকম তোমার রং বা পেইন্ট, ঔষধ শিল্প, দেখো ঔষধ শিল্প পর্যন্ত সালফিউরিক অ্যাসিডের ব্যবহার আছে। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার দেখো এই যে আমাদের পাকস্থলী, এই পাকস্থলীতে অত্যাবশ্যকীয় হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে থাকে। এটা কেন? অর্থাৎ আমাদের যে খাদ্যদ্রব্য খাই, এগুলাকে হজম করার জন্য আমাদের মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, HCl যেটা, এটা আমাদের খাদ্যদ্রব্যকে হজম করে। আবার আরও অনেক জায়গায় চামড়া শিল্পে যেমন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তোমার ব্যবহার আছে। ইস্পাত তৈরির কারখানা, ঔষধ শিল্প এবং চামড়া শিল্পে এগুলোতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার আছে। আবার দোকানদাররা যে স্বর্ণালঙ্কারের মানে পরিষ্কার বা স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে স্বর্ণকারা যে স্বর্ণ ব্যবহার করে, যে এসিটা ব্যবহার করে, সেটা হচ্ছে তোমার কি নাইট্রিক অ্যাসিড। বাসা বাড়িতে সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা যে অ্যাসিডটা ব্যবহার করি, সেটা হচ্ছে কি কার্বনিক অ্যাসিড। তো দেখো অ্যাসিডের ব্যবহার কোথায় কত জায়গায় আছে, কোথায় নাই সেটা বলো। তারপরে তোমরা এই যে বিস্ফোরক প্রস্তুতি বা খনি থেকে মূল্যবান ধাতু যেমন সোনা আহরণ এবং রকেটের জ্বালানি হিসেবে ওইখানেও কি নাইট্রিক অ্যাসিডের ব্যবহার আছে। তো অ্যাসিডের ব্যবহারের শেষ নাই, মানে দৈনন্দিন জীবন এবং শিল্প কারখানায় সব জায়গায় কি আছে অ্যাসিডের ব্যবহার আছে। তোমরা তোমাদের বইয়ে যে অ্যাসিডের ব্যবহার আছে এগুলা একটু ভালোভাবে দেখে নিও, ওগুলা মুখস্থ করলে তোমরা মোটামুটি তোমাদের জন্য কাভার হয়ে যাবে। আর আমি যে জিনিসগুলো বললাম যে তোমার সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিড বা জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড, এই জিনিসগুলো একটু ভালোভাবে ভিডিওটাকে বারবার রিপিট করে দেখবে। আশা করি মোটামুটি তোমরা অ্যাসিড সম্পর্কে আমি যতটুকু ধারণা দিয়েছি তোমাদের জন্য অ্যাসিড সম্পর্কে যতটুকু ধারণা দিয়েছি। আর অ্যাসিডের ধর্মগুলো সম্পর্কে এবং ক্ষারকের ধর্মগুলো সম্পর্কে একসাথে আমি আরেকটা ক্লাসে আলোচনা করব, এবং আগামী ক্লাসে আমি ক্ষারক সম্পর্কে আলোচনা করব, তারপরে অ্যাসিড ও ক্ষারকের ধর্মগুলো নিয়ে একসাথে আমি আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তো অ্যাসিড সম্পর্কে আমার মনে আজকে আর বেশি ধারণার প্রয়োজন হবে না। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকো, আমি ইনশাল্লাহ ভালো থাকি, দোয়া করো যাতে আগামী ক্লাস তোমাদের নিতে পারি। তো ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।